আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভাইয়া, অপ্রয়োজনীয় কথাবার্তা কি? মানে নর্মালি তোমরা যেরকম ভিডিও দেখো এই চ্যানেলে, এটা ওরকম না। মানে পড়াশোনা নিয়ে আসলে এখানে কোনো কথা হচ্ছে না। তাহলে কি নিয়ে কথা হচ্ছে, মেইন ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে একটু হিন্ট দেই। তাহলে তোমাদের জন্য ডিসাইড করা সহজ হবে যে তুমি ভিডিওটা দেখবা নাকি স্কিপ করবা। এই ভিডিওটা আমি রেকর্ড করছি 6 আগস্ট। কবে আপলোড হবে সেটা জানি না, বাট রেকর্ড করছি 6 আগস্ট। দেখতে পাবো, হয়তো নিচে ডেট দেখা যাবে কোনো একটা সময়। এবং 5 আগস্টের পরের দিন। এবং আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসের কাউকে 5 আগস্টে কি হয়েছিল বাংলাদেশে এটা কাউকে আর নতুন করে মনে করায় দেওয়ার কোনো দরকার নেই। এটা বাংলাদেশের ইতিহাসে সবাই সারা জীবন মনে রাখবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্টুডেন্টদের নেতৃত্বে আমরা দ্বিতীয় দফায় স্বাধীন হলাম। আমরা আমাদের বাক স্বাধীনতা ফেরত পাইছি। যদি আসলে এই ঘটনা না ঘটতো, বিশ্বাস করো, এখানে আমি তোমাদের যা দেখাবো বা যে কথাগুলো বলবো সেগুলো হয়তো কোনোদিন বলা হতো না, সেগুলো হয়তো কোনোদিন দেখানো হতো না। তো কি নিয়ে কথা হবে? তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে ভাই, দেশে এত কিছু হচ্ছে, এত মানুষ মারা যাচ্ছে, স্টুডেন্টরা আন্দোলনে গেছে, কোটা সংস্কার আন্দোলন, তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপর 9 দফা 1 দফা, আপনি কেন কিছু লিখেন নাই, বলেন নাই বা করেন নাই? বা আসলে কি আপনি কিছু করেন নাই নাকি ফেসবুকে লিখেন নাই, কোনটা ঠিক? আপনি কেন লিখেন নাই, কি কারণে, কিসের ভয় ছিল, নাকি আপনি এই আন্দোলনকে সমর্থন করেন না? এরকম প্রশ্ন তোমরা অনেকেই করছো। তো এই ভিডিওটা আসলে আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য, যারা আমার অবস্থানটা জানতে চায়। অনেকে আমাকে এটাও বলছে যে ভাইয়া, এত কিছু হয়ে গেছে তো, এত সমালোচনা আলোচনার থেকে তো ফেসবুকে পোস্ট করা ইজি ছিল আপনার জন্য। আই রিপিট, ইজি ছিল আমার জন্য। এত সমালোচনা আলোচনার থেকে ফেসবুকে পোস্ট করা আমার জন্য সহজ ছিল, বাট আমি কেন করিনি বা করতে পারিনি, আর ফেসবুকে পোস্ট না করে আমি কি কি করছি সেটা তোমাদেরকে একটু ব্যাখ্যা দিব। এখানে আসলে এই জিনিসটা আমার নিজের কাছেও খুব লেম লাগছে যে আমি কি করছি সেটা আসলে সবাইকে এখন জানান দিতে হচ্ছে। বাট তারপরও ওই যে যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আসলে আমার কাছ থেকে কিছু এক্সপেক্ট করো, যারা একটু হতাশ হয়েছো, এটা তাদের জন্য। সমালোচক অবশ্যই থাকবে, ওদের কথা তো আসলে সবসময় মনে রেখে কাজ করা যায় না, বাট সব শুভাকাঙ্ক্ষীদের জন্য এই ভিডিওটা। তো আমি মেইন ভিডিও শুরু করছি। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে এই পর্যন্ত যতজন শহীদ হয়েছে, যাদের লিস্ট আমাদের কাছে আছে, নাম আমরা জানি, পরিচয় জানি, এবং এর বাইরে যারা আছে সবাইকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমরা আশা করি তারা যে স্বপ্ন নিয়ে শাহাদাত বরণ করছে সেই স্বপ্নে আমরা পৌঁছাতে পারবো। এটা কেন বলছি? একদিনের মধ্যেই দেশের অনেক রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয়েছে। এগুলো আমাদেরই সম্পদ, এগুলো আমাদেরই পরবর্তীতে কিনতে হবে আবার আমাদের ট্যাক্সের টাকা দিয়ে। তো নষ্ট আমরা আমাদের সম্পদই করছি। আবার অনেক সংখ্যালঘুদের বাড়ি হামলা হয়েছে, সেটাও খুবই দুঃখজনক। এটা বিশ্ব দরবারে বাংলাদেশের আসলে ইমেজ নষ্ট করে। তো এই জিনিসটা খুব মর্মাহত হয়েছে আমি, কারণ এটা আসলে কাম্য ছিল না, তারা আসলে এটার জন্য জীবন দেয়নি। যাই হোক, আল্লাহ সবাইকে বুঝ দিক, আমরা সবাই বুঝতে পারি। এবং এই পর্যন্ত যারা এই আন্দোলনে প্রত্যক্ষ পরোক্ষভাবে সংশ্লিষ্ট ছিল, যে কোনোভাবেই হোক, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ তাদের আন্দোলনের সুফলটাই বাংলাদেশ হয়তো আগামী কয়েকশো বছরে পাবে। আর বাংলাদেশে খুব তাড়াতাড়ি কেউ এরকম স্বেচ্ছাচারী হইতে পারবে না, স্বৈরাচার হইতে পারবে না, এত সাহস করা হবে না। এটা বিশাল একটা পরিবর্তন, প্রশ্ন তোলার সুযোগ হচ্ছে, প্রশ্ন জিজ্ঞাসা করার মানুষের সাহস হচ্ছে। সো মেইন ভিডিওতে তো গেলাম, আমি সব সংক্ষেপে একটু আমার ঠিকানাটা বলি। ঠিকানাটা বলাটা রেলেভেন্ট এখানে। আমার হোম ডিস্ট্রিক্ট ঢাকায়, কিন্তু আমার আব্বু আম্মু থাকে না। আমি আমার বোনের সাথে থাকি ঢাকায়। আমার আব্বু আম্মু থাকে বাগেরহাট, মোল্লাহাট জেলার, বাগেরহাট জেলার মোল্লাহাট থানা, ঠিক গোপালগঞ্জের পাশে। আমার অফিসিয়াল জেলা বাগেরহাট, বাট আমার বাড়ি থেকে টুঙ্গিপাড়ার দূরত্ব মাত্র 10 মিনিটের, বাইকে গেলে মধুমতি নদী পার হইলেই হয়। এবং আমার সংসদীয় আসন হচ্ছে বাগেরহাট 1। এবং তোমাদেরকে একটু দেখায় আসি, বাগেরহাট 1-এ গত কয়েক বছরে মেম্বার অফ পার্লামেন্ট, মানে সংসদ সদস্যদের লিস্ট, অনেক ভ্যারাইটি আছে এখানে, তাই না? 1996, 2001, 2008, 2014, 2018, 2023। তো উনি একলাই, মানে আমি ছোটবেলা জানতাম যে এমপি মনে হয় একজনই হয়, শেখ হেলাল, এরকম জানতাম। এবং আমাদের ওখানে নির্বাচনের আগে এমন হয় জানো, যে ওনারা না খুব একটা ভোটও চান না, ভোট চাইতেও আসা লাগে না, মানুষ ওনাদের ভোট দিয়ে কখনো অন্যভাবে হোক নির্বাচিত করে দিচ্ছে। মানে এত প্রভাব ওই আমাদের ওখানে। এবং 2001-এ কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। তখনও কিন্তু এমপি ছিল শেখ হেলাল, বুঝছো? তো আমার কাছে ছোটবেলা থেকে মনে হইতো যে এমপি মনে হয় উনি একলাই হইতে পারে, বা এমপি মনে হয় শেখ হেলালের নামের আগে এটা একটা পদবি আছে, এটা আমার কাছে সারা জীবন মনে হইতো। এবং আমাদের এলাকায় ভাই, যে সরকারি যখনই ক্ষমতায় থাকুক না কেন, বাগেরহাট 1, বাগেরহাট 2, গোপালগঞ্জ 1, গোপালগঞ্জ 2, ওখানে এই আওয়ামী লীগ বা শেখ হেলাল, শেখ তন্ময়, শেখ সেলিম, শেখ হাসিনা, এদের আসলে খুব প্রভাব ছিল সব সময়। তো কি হইলো, আমি যখন ভার্সিটিতে ভর্তি হইলাম, তখন হচ্ছে 2018 সালে, তখন আমি ভার্সিটিতে পড়ি 7ই মার্চ। এটা হচ্ছে পাবলিক পোস্ট, তোমরা গেলে আমার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে গেলেই, পেজ না মানে আইডিতে গেলেই দেখতে পাবা। আমি একটা পোস্ট করি 7ই মার্চ, মানে আওয়ামী লীগের প্রোগ্রাম ছিল রেসকোর্স ময়দানে। ওখানে ঢাকার বাইরে থেকে ছাত্রলীগের অনেক কর্মী আসছিল। তারা
ক্যাম্পাসের মেয়েদেরকে হচ্ছে কয়েকজনকে টাচ করছে এবং কাকে জানি কি কি বলছিল। এবং তখন এবং আমার কাছে আসলে আমার সেন্টিমেন্ট একটু অন্যরকম। ধরো একটা ছেলেকে 3টা বাড়ি দিলেও আমার যত খারাপ লাগে, তার থেকে একটা মেয়েকে একটা খারাপ কথা বললে আমার বেশি খারাপ লাগে। তো আমি একটা পোস্ট করছিলাম, যে টাইটেল ছিল এরকম: জয় বাংলা, দেশের প্রধান ইউনিভার্সিটির ক্যাম্পাস, রাস্তাঘাট, রাস্তার সুন্দরী মেয়ে সব আমার বাপের কেনা সম্পত্তি হয়ে গেল, বাহ কি চমৎকার। মানে আমি বুঝাতে চাইছিলাম জয় বাংলা বললে এগুলো মনে হয় সবাই লাইসেন্স পেয়ে গেছে, এবং তখন এমনই ছিল। আমি ছাত্রলীগের লোক, আমি হচ্ছে আওয়ামী লীগের লোক, যুবলীগের লোক, তাদের জন্য অনেক কিছু বৈধ হয়ে গেছিল। তো এটা আমি কেন করছিলাম, মানে আমার আসলে সহ্য হচ্ছিল না, এবং তখনও আসলে আমি এতটা মানে কারোর জন্য হুমকি না, যে ধরো মানুষ আসলে তোমাকে ততক্ষণ পর্যন্ত স্বৈরাচার কথা বলতে অ্যালাউ করবে যতক্ষণ পর্যন্ত তোমার ভয়েস তাদের জন্য আসলে কোনো থ্রেট হবে না। তো এটা হচ্ছে 7ই মার্চ। এরপরে হচ্ছে এটা হচ্ছে 25 আগস্ট, কি জানি একটা হয়েছিল আমাদের এলাকায়। তো ওইটা ঠিক করতে গিয়ে অফিসে অফিসে আমার অনেক টাকা দেওয়া লাগছিল। তো আমি খুব মনের দুঃখে একটা পোস্ট করছিলাম, যেখানে টাকার বিনিময়ে সব পাওয়া যায় সেখানে টাকা ছাড়া কিছুই পাওয়া যায় না। যতদূর মনে পড়ে ইউনিয়ন পরিষদের কোনো একটা কাজ করতে গেছিলাম, তো একটা সিম্পল কাজ তাদের এমনিতে করে দেওয়ার কথা, সেখানেও আসলে টাকা দেওয়া লাগে, এটা নিয়ে করছিলাম। তারপরে 11ই এপ্রিল, যেটা আসলে কোটা সংস্কার আন্দোলন ভার্সন 1, এখন তো ভার্সন 2 চললো। তখন আসলে আমি খুবই অ্যাক্টিভ ছিলাম, এবং এখানে আমার হাতে আরো অনেক ছবি ছিল। এই ছবিটা আসলে ফেসবুকে রাখছিলাম, প্রেশারের জন্য ডিলিট করে দিয়েছি বাকিগুলা, কারণ সেগুলোতে আসলে এই টাইপের কথা লেখা ছিল না। সেখানে লেখা ছিল হচ্ছে মানে সরকার বিরোধী বা আওয়ামী বিরোধী কিছু কথাবার্তা তখন লেখা ছিল। এবং এটা পরে প্রাইভেট করে দিচ্ছি কিছুদিন আগে। তোমরা অনেকে আমার ফেসবুক আইডিতে এটা দেখছো। প্রাইভেট কেন করছি, কারণ অনেকেই তোমরা আসলে আমার পরিস্থিতি না জেনে এখানে কমেন্ট করছিল। তো আমি চাই না যে আসলে কেউ শুধু শুধু না জেনে আমার প্রতি একটা মানে কি বলে একটা ভুল ধারণা নিয়ে আমার পাপের ভাগী সে হয়, এটা আমি কখনোই চাই না। তার জন্য হচ্ছে এখানে এটা কিছুদিন আগে হচ্ছে আমি প্রাইভেট করে দিছি। তো টাইটেল ছিল আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আরো কিছু প্ল্যাকার্ড এখানে ছিল। তো এগুলো যখন আস্তে আস্তে দিতে লাগলাম, তখনই আসলে এরকম একটা কথা গ্রামে, তোমরা ভিলেজ পলিটিক্স আমি নিজেও খুব ভালো জানি না, বাট আমি খুব ভয় পাই। মানে গ্রামে আসলে এরকম একটা ট্যাগ হয়ে গেল যে এনটি আওয়ামী লীগ ট্যাগ, যে এরা হইতেছে এনটি আওয়ামী লীগ। আর ওই এলাকায় এনটি আওয়ামী লীগ ট্যাগটা আসলে খুব ভালো ট্যাগ না। আমি জানি না কারো কোনো আইডিয়া আছে কিনা। তারপরে হচ্ছে তখন মজা করে একটা পোস্ট করছিলাম যে ফোনে খালি শেখ হাসিনা, জনগণের প্রাণের দোয়া, শেখ হাসিনার ছোঁয়া, বিশ্ববাসীর অবাক মানে, শেখ হাসিনার অভিজ্ঞানে, এরকম সারাদিন খালি হচ্ছে ফোনে টেক্সট আসতো। এবং তখন হচ্ছে যে আমি একটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতাম, সেটা নিয়ে একটা পোস্ট করছিলাম, এই যে সারাদিন এত এত মেসেজ যে আসছে কে দিয়েছে। মানে ওই যে শেখ হাসিনা তখন একটা বক্তব্য দিছিল, এই যে ইন্টারনেট কে দিয়েছে, এই যে মোবাইল ফোন কে দিয়েছে, এই যে এরকম একটা কথা হয়তো উনি বলছিল। তো ওইটাতে মক করে আসলে আমি বলছিলাম যে সারাদিন এত এত মেসেজ যে ফোনে আসছে কে দিয়েছে। তারপরে চাকরি এমনিতেই নাই ভাই, মানে বুঝাচ্ছিলাম নাম বললে চাকরি থাকবে না। সো কে দিয়েছে মানে শেখ হাসিনা দিছে, কিন্তু নাম বললে চাকরি থাকবে না। সেখানে আমি লিখছিলাম চাকরি এমনিতেই নাই, তখন আমি স্টুডেন্ট ইউনিভার্সিটির। এরপরে আসলে হচ্ছে আন্দোলন, সড়ক আন্দোলন। সড়ক আন্দোলনে আমি শুরু থেকে মাঠে ছিলাম, কারণ তখন আমি ভার্সিটির স্টুডেন্ট। তো কোনো একটা কারণে ভার্সিটি বন্ধ দিয়ে দিয়েছিল সড়ক আন্দোলনের ঠিক মধ্যেখানে। তখন আমি একটা পোস্ট করছিলাম, আগামী 3 দিন স্টুডেন্টরা একত্রিত হতে পারবে না, স্যালুট বস স্যালুট। মানে তোমরা এখন যেরকম অ্যাক্টিভ, তোমরা স্টুডেন্টরা এখন যেরকম ফেসবুকে পোস্ট করো, আমি তখন ওরকম পোস্ট করছিলাম। এবং সেখানে দেখো অনেক এংরি রিয়্যাক্ট, অনেক লাইক রিয়্যাক্ট, তখন বোধহয় লাভ রিয়্যাক্টের উৎপত্তি হয় নাই। তারপরে সব থেকে বড় যে যিনি ঝামেলাটা হয়েছিল, আমি একটা পোস্ট করছিলাম এইটা, দুনিয়ার সব এগুলো ভাই, এগুলো পাবলিক পোস্ট, মানে এখানে মিথ্যা কিছু বলছি না। তুমি চাইলে আমার আইডিতে এখনো গিয়ে দেখে আসতে পারো, এডিট হিস্ট্রি দেখে আসতে পারো যে আমি কোনো কিছু এডিট করিনি। যে দুনিয়ার সব স্বেচ্ছাচারীদের পতন হয়েছে, এদেরও হবে, কখন কিভাবে হয় এটাই দেখার বিষয়। সো আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে স্বেচ্ছাচারী তুমি বলতেছো, বাট তোমার আগেও 2018 সালে আমি বলে আসছিলাম। এরপরে আরো ঘটনা ঘটলো, আমি বার্সেলোনা সাপোর্ট করি। তো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস, ইউনুস আসলে তখন আওয়ামী লীগের কাছে একটা আওয়ামী লীগের একটা অপোনেন্ট টাইপের হয়ে গেছিল, বুঝছো। তো সে মেসির সাথে কয়েকটা ছবি তুলছিলাম, এটা নিয়ে শেয়ার করছিলাম। এটা নিয়েও আসলে মানে প্রেসারে পড়ছিলাম যে এটা কেন আমি শেয়ার করছি, কারণ আমি মানে তো আমার ঢাকার জীবন না, আমি মানে আমার রুট তো ভাই গ্রামে, আমার রুট তো বাগেরহাটে, সেখানে আমার আব্বু আম্মু থাকে। আমার তো সেই জিনিসটাও দেখতে হবে, এবং এটা নিয়ে আসলে আমার ফ্যামিলি অনেক ঝামেলায় পড়ছিল। আমার এখানে আবার কাহিনী হইতেছে, আমার সেজো মামা, সে আবার বিএনপির গ্রামের নেতা আর কি, কোনো পোস্টেড কিছু না। সে বিএনপি করে, আইডিওলজি ফলো করে। আর আমার থেকে আমার মামা বাড়ির দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। তার মানে এমন না যে মামা বাড়ি আমাদের থেকে কখনো আলাদা কিছু। এটা নিয়েও আসলে হচ্ছে আমরা প্রেসারে পড়ছিলাম যে হচ্ছে এরকম কেন হবে। এবার আসি, তো এর ফলে কি কি হইলো হইতেছে, আমি যখন বিসিএস এর রেজাল্ট দিল, তখন এরকম কথা আমি শুনছি যে রেজাল্ট পাবলিশ হয়েছে আওয়ামী লীগের নেতাদের থেকে। আমি শুনি না, আমার বন্ধু আমাকে বললো যে তোকে কিন্তু এরকম কথা বলছে, রেজাল্ট হয়েছে ওরা তো জয়েন করতে তো দিব না, এই টাইপের কথা হয়েছে। পুলিশ ভেরিফিকেশন যখন হইলো, তখন হইতেছে রাস্তায় কে জানি হইতেছে বললো যে হইতেছে আমরা নাকি বিএনপি করি। আমরা আসলে রাজনৈতিকভাবে খুবই নিরপেক্ষ, আমাদের ফ্যামিলিতে এরকম বড় কোনো নেতাও নাই।
আমাদের ফ্যামিলিতে হচ্ছে এরকম মানে সরকারি কোনো বড় কর্মকর্তা আগে কিছু ছিল না, মানে এমন কোনো পরিস্থিতি আসলে সামাল দেওয়ার মতো কেউ আসলে নাই, ছিল না, কখনোই ছিল না। তো কি হয়েছে, ইভেন আমি ইউনো অফিসারের অফিসে গেছি আমার বিসিএস এর ভেরিফিকেশনের সময়, তখন আসলাম ওনার ওখান থেকে। এই আসার পরে আমার এলাকার চেয়ারম্যান সে আমাকে আদর করে, মানে আমাকে এলাকার সব মানুষ আদর করে এই সেন্সে যে আমি খুব ভদ্র ছেলে। আমি কখনোই কারোর সাথে কোনোদিন কেউ বলতে পারবে না যে আমি কারোর সাথে গ্যাঞ্জাম করছি বা হচ্ছে কাউকে আমি মানে মনে আঘাত দিয়ে কথা বলছি, এরকম কখনোই কেউ বলতে পারবে না। তো এই বিষয়ে গ্রামের সবাই আমাকে অনেক আদর করে, মানে স্নেহ করে। তো চেয়ারম্যান আমাকে ফোন দিয়ে বললো যে শাওন, আমি তখন ঢাকা ফিরতেছিলাম ইউনুস স্যারের সঙ্গে দেখা করে, শাওন কেউ একজন ইউনুস স্যারের অফিসে গিয়ে বলছে যে তোমরা হচ্ছে বিএনপি ফ্যামিলি, বাট সমস্যা নাই, এটা আমরা অনেকে মিলে হইতেছে সামাল দিচ্ছি। মানে আওয়ামী লীগের সবাই তো আসলে আমাদের খারাপ চায় না, অনেকে তো চায় যে হইতেছে এলাকা থেকে কেউ একজন বড় কিছু হোক, ভালো কিছু হোক। ইভেন সেটা হচ্ছে আমার পুলিশ ভেরিফিকেশনের সময় কি পরিমাণ যে টেনশনে আমাকে থাকতে হয়েছে, আমি যে কি পরিমাণ টেনশনে ছিলাম, কারণ এলাকার মানুষ, গ্রামের মানুষ আসলে ভালো না, মানে ভিলেজ পলিটিক্সকে আমি খুবই ভয় পাই। এবং আমি এটা ভালো বুঝিও না। এখানে আসলে একজন যদি কোথাও যেতে চায় আরেকজন হচ্ছে পা ধরে নিচে নামায়, এবং এরা একজন আরেকজনের ক্ষতি করতেও কেন জানি হইতেছে দ্বিধাবোধ করে না। সেটা হোক মানে এ ওরে মারতেছে, ও ওরে মারে, ভাই ফাটাফাটি হয়, আবার পাশাপাশি থাকে। মানে আমি আসলে বুঝি না, আমি আব্বু আম্মুকে অনেক বলি যে ঢাকা চলে আসেন সবাই, আমরা ঢাকা একসঙ্গে থাকি, মানে সেই সামর্থ্য আলহামদুলিল্লাহ আমার আছে। কিন্তু আমার আব্বু আম্মু আবার ওখান থেকে আসতে চায় না। So আমি আসলে উভয় সংকটে পড়ছি। আমি তাদের জন্য দেশের বাইরে গেলাম না, আমি আমার ক্যারিয়ার দেশে রাখার চেষ্টা করছি তাদের জন্যই, লিটারেলি আমার আব্বু আম্মুর জন্যই। আর তারপরে হইতেছে তারা আবার ওইখানে থাকে, আমি আবার এখানে থাকি। তো আমি আবার কিছু করলে তাদের উপরে প্রভাব যায়। আর আগে কিছু বললে এত মানুষ আমলে নিত না, কারণ তখন তারা আসলে আমাকে কোনোদিন থ্রেট মনে করতো না। বাট এখন যদি কোনো কিছু বলি মানুষ আমলে নেয়, চিন্তা করে শাওন এই কথাটা বলছে, তাহলে শাওনের কথা কি আমার পক্ষে গেছে না বিপক্ষে গেছে। তো এবার আসি, এইবারে যে কোটা সংস্কার আন্দোলন শুরু হলো প্রথমে, তখন আমি কিছুই বলি নাই, কারণ এই এক কোটা সংস্কার আন্দোলন দিয়ে আমি খুব প্রেসারে ছিলাম। মানে খুব প্রেসারে মানে হইতেছে অনেক প্রেসারে ছিলাম, আমার ফ্যামিলি, বিশেষ করে আমি না, আমার ফ্যামিলি অনেক প্রেসারে ছিল, আমার ফ্যামিলি অনেক নির্যাতনের শিকার হয়েছে বলা যায়। তারপরে হইতেছে আমাদের মানে গাছ টাছ ওখান থেকে কেটে ফেলতেছে, ওখান থেকে বেড়া ভেঙে ফেলতেছে, এরকমও ঘটনাও ঘটছে। আমাদের হইতেছে কি বলে জমির আল টাল ঠেলে নিচ্ছে, এরকম ঘটনাও ঘটছে। মানে এগুলো ভাই বানানো কথা না। তো কি হয়েছে, আর এখানে এদিক দিয়ে হইতেছে আমি ক্যাডার হওয়ার পর থেকে সেটা সামাল দিতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। এর সাথে কথা বলা, ওর সাথে কথা বলা, ওকে বোঝানো যে আমি কখনো কোনো রাজনীতি করি নাই, এরকম। তারপরে এগুলো আমি আসলে করি নাই, ফেসবুক থেকে হচ্ছে রিমুভ করি নাই, রয়ে গেছে। তো এইবার যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হলো, আর বাই দ্য ওয়ে আমি কিন্তু কোটার ক্যাডার না, আমি এখনো জয়েনও করি নাই, আমি এখন অফিসিয়ালি সরকারি চাকরিও করি না, আমি এখন অফিসিয়ালি হইতেছে রেকমেন্ডেড। সো অনেকে জানে হয়তো বা আমি বোধহয় জয়েন করে ফেলছি, সরকারি কর্মকর্তা হয়ে গেছে, না আমি এখনো হইনি। বাট হওয়ার পথে 16 তারিখে আমাদের গেজেট হওয়ার কথা ছিল। তো কি হয়েছে, এবার যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হইলো তখন আমি একদিন গেছিলাম, গিয়ে আমি ভয়ে, আমি তোমাদেরকে একটু দেখাই আমি কিভাবে গেছিলাম, এরকম ভাবে গেছিলাম। এটা ওই দিনের ছবি না, এটা অন্য একদিনের ছবি, আমি যে কয়দিন গেছি এভাবেই গেছি। তো গিয়ে হইতেছে আমি ভয় পাইছি, কেন ভয় পাইছি, কারণ হচ্ছে যখনই আসলে প্রথম দিকে তো নর্মালি কোটা সংস্কার আন্দোলন ছিল, সেটা হচ্ছে শান্তিপ্রিয়ই ছিল বলা যায়। ছাত্রলীগ অ্যাটাক করার আগ দিন পর্যন্ত শান্তিপ্রিয় ছিল, সবাই হইতেছে বাংলা ব্লকের চলতেছিল। আমি হচ্ছে তখন আবার ফুল টাইম চাকরি করি, শিখর অনুষ্ঠানগুলোতে একদিন দিনাজপুর, তারপরের দিন চট্টগ্রাম, তারপরের দিন হচ্ছে রাজশাহী, তারপরে ফ্যান্টাসি কিংডমে 2 দিন এরকমই ঘুরে বেড়াচ্ছি, ফুল টাইম চাকরি করি, শিখর জন্য এদিক ওদিক যাওয়া লাগতেছে। আমি ইভেন যখন বাংলা ব্লকেড হয় 3টা থেকে 5টা পর্যন্ত আটকা ছিল, তখন আমি হচ্ছে ইয়া থেকে ফিরতেছিলাম, ফ্যান্টাসি কিংডম থেকে ঢাকা ফিরতেছিলাম, অফিসে যাচ্ছিলাম আর কি। ওকে, তো বাংলা ব্লকের তো এগুলো সবই হচ্ছে নর্মাল ছিল, মানে এই আন্দোলনগুলো হয়। তো আমার কাছে মনে হয়েছে কোটা নিয়ে আগে কথা বললে আমার ফ্যামিলি প্রেশারে পড়ছে, এখন যদি আমি আবার কথা বলি, আমার 16 তারিখে গেজেটটা হোক, তারপর এটা নিয়ে কথা বলা যাবে। এটা হচ্ছে আমার চিন্তা ভাবনা ছিল। এবং আমি ওর আগে একদিন ওখানে গিয়ে মানে শাহবাগ মেট্রো স্টেশন পর্যন্ত গিয়ে আবার হইতেছে ব্যাক করে চলে আসছি, এই কারণে, কারণ ওখানে যদি আমি যাই এবং ওখানে যদি কেউ আমাকে দেখে, তাহলে হইতেছে আমাকে একেবারে সরাসরি স্টেজে নিবে, কারণ আমি অলরেডি চাকরি পেয়ে তারপরে ওখানে গেছি। তো জিনিসটা একটা সিগনিফিক্যান্ট ব্যাপার, আর ওখানে যদি আমি নেই এবং তারপর যদি হইতেছে যে এরকম কোনো একটা জায়গায় কেউ পোস্ট করে ফেলে, তাইলে আমার ফ্যামিলি, এবং তখন আসলে আমার নিজের চাকরির ভয়ও ছিল, ওই মুহূর্তে আমার চাকরির ভয়ও ছিল। পুরোটা সময় চাকরির ভয় ছিল কিনা পরে দেখাচ্ছি। তো কি হইলো, যেদিন হইতেছে শেখ হাসিনা দিল যে হইতেছে রাজা, মানে কি বলে, রাজা মুক্তিযোদ্ধার নাতিদের দিব না তো রাজাকারের নাতি দিব, তখন ঢাকা ইউনিভার্সিটি পুরো একেবারে হচ্ছে ফেটে পড়লো ক্ষোভে। পরের দিন ছাত্রলীগ মারামারি অনেক মারলো। তারপরে যখন হচ্ছে এই আন্দোলনটা সহিংস হওয়া শুরু করলো, মানে পুলিশ, র্যাব, বিজিবি যখন নামা শুরু করলো, তখন তো আসলে পরিস্থিতি অনেক ঘোলাটে হয়ে গেছে।
এবং আমি হচ্ছে আমাকে আমার বাসা থেকে আমার বাসায় ইনায় বিনায় মানুষ বলা শুরু করলো, বা আমাদেরকে বলা হলো এটা নিয়ে যেন আমি ফেসবুকে কোনো কিছু না বলি। কেন? কারণ 2014 সালের আমার 18 সালের আমার পোস্ট দেখছো, এটার হচ্ছে রিয়্যাক্ট কত, এখানে 155, তারপরে হইতেছে কোথাও হইতেছে 132, এই টাইপের ছিল। আর এখন আমি পোস্ট করলে এটা কোনোভাবে আমি লুকায় রাখতে পারবো না, এক। নাম্বার টু, 2018 সালে তারা আমাকে যেভাবে আসলে আমলে নিত, 2024 এসে আমাকে আরো থ্রেট হিসেবে আমলে নেবে যদি আমি এরকম কিছু কথা বলি, এবং উঠে পড়ে রাখবে। আর এমন যে হইতেছে সরকার পতন হয়ে যাবে, এটা কখনো আমার মানে আমি তখন ওই মুহূর্তে ভাবি না, আশা করি তুমিও হয়তো ভাবো না। এরপরে হচ্ছে আর মাত্র কয়েকটা দিনই তো, মানে এটা বলতেছি কিন্তু আন্দোলন সহিংস হওয়ার আগ পর্যন্ত আর কয়েকটা দিনই তো, তারপরে তো হচ্ছে গেজেটটা হয়ে যাবে, তারপরে না হয় কোনো কিছু করা যাবে। এই চিন্তা ভাবনা আসলে আমার মাথায় ছিল। এই জন্য হইতেছে আমি ওখানে যাইনি, কারণ গেলেই হইতেছে, যদি ওখানে আমার অনেক পরিচিত ছোট ভাই আসছে, গেলেই শাওন ভাই আসছে, শাওন ভাইকে হইতেছে মাইকে নিয়ে কিছু বলতে দিতে হবে, এই টাইপের কথা যখনই হয়, এটা আমার জন্য এবং আমার বিশেষ করে আমার ফ্যামিলির জন্য এটা বিপজ্জনক, কারণ আমার ফ্যামিলি আমার কাছে থাকে না, ওখানে থাকে, এবং আমি ওই জায়গাটাকে অনেক ভয় পাই। ওকে, ওকে, গেল এইটুকু। এরপরে আসি হইতেছে তাহলে কি কি হয়েছে এরপরে। যখন হইতেছে আন্দোলন হইলো, মানে পুলিশ গুলি করতেছে, ওইখানে অনেকে ইয়া করতেছে। তো তোমাদেরকে বলে দেই, তোমরা অনেকে হচ্ছে আমাকে আইডলাইজ করো। আমি আসলে কখনো আমাকে কাউকে আইডলাইজ করতে বলি না। কেন করতে বলি না? আমি সবাইকে বলি যে তুমি তোমার বেস্ট ভার্সনটা হও। এটা আমি কোনোদিন কাউকে, যখনই বলতেছে ভাই আপনাকে আইডল মানি, আমি আসলে কখনোই কাউকে বলি না যে আমাকে তুমি আইডলাইজ করো। আমি বলি তুমি তোমার বেস্ট ভার্সনটা হও, তাইলেই তো হয়। আবার ফেসবুক দেখে তুমি আমাকে আইডল মেনে আবার ফেসবুক দেখে তুমি আমাকে জাজ করবে, এটাও আসলে তোমার ভুল, এটা উচিত না। আর আমি আসলে ওই মানে ফেসবুক সেলিব্রিটিও না। সেলিব্রিটি বলতে আমি এটা বোঝাচ্ছি যারা ভিডিও কন্টেন্ট বানায়, কথা বলে সব সময়। আমি একজন টিচার, আমি পড়াই। কি পড়াই? কেমিস্ট্রি পড়াই, যেটা আমার ভালো লাগে। পড়ানোর কাজটা কি খুব মনোযোগ দিয়ে করি। আমি অনেক নীতি কথা হয়তো বলি, কিন্তু ক্লাসে কখনো তুমি হয়তোবা দেখবা না যে আমি হয়তো এরকম নীতি কথা বলি যে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও, কি বলে, নিজের হইতেছে নিজের অধিকারকে কখনো বৃথা হতে দিবে না। আমি সবসময় সবাইকে নমনীয় থাকা, পোলাইট থাকা, ভদ্রতা চরম শিখরে যাওয়া, কিছু হিউম্যান সাইকোলজি, এগুলো নিয়ে কথা বলি। সো আবারও বলতেছি, আমি কখনোই কাউকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা বা সিগমা মেল ব্যাপারটা, এগুলো কখনোই আমি কোনো ক্লাসে নীতিকথা হিসেবে কখনোই কাউকে বলি নাই। এবং আমি সবসময় বলতাম মানুষের জীবন ধরনে চলাফেরার সময় আসলে একটা মানুষের যে জিনিসগুলো মাথায় রাখা দরকার সেগুলো বলতাম। তো যাই হোক, তারপরে আমার প্রতি অনেক এক্সপেকটেশন অনেকের ছিল, কিন্তু হইতেছে আমি ফেসবুকে কিছু লিখতে পারিনি তখন, কারণ আমার ফ্যামিলি সেফটি। আমি যদি ওখানে ফেসবুকে কিছু লিখতাম, ততদিন পর্যন্ত, মানে সরকার তো পতন হবে বা হওয়ার মতো হয়েছে, এটা তো ভাই খুব বেশি দিনের ঘটনা না, ততদিন পর্যন্ত আমার ফ্যামিলি সেফ থাকতো না। এখন হয়তোবা অনেকে অনেকের ফ্যামিলিকে সেফ না রেখে কাজ করছে, আমি তাদেরকে স্যালুট জানাই। কিন্তু আমার কাছে আমার ফ্যামিলি, আমার আব্বু আম্মু, মানে আমার আব্বু আম্মু, ছোট ভাই এখন ওখানে আছে। সো এই তিনজন মানুষ আসলে আমার, মানে বড় বোন যারাই আছে, আমার জীবনটা আসলে এই মানুষগুলোকেই ঘিরে। মানে আমি যে এক্সিস্ট করি, আমি যে আসলে এই যে সবার সাথে কথা বলি, বা আমি খুব বেশি যে ট্যুরে ফুরে বাইরে ঘুরি না, আমি সবসময় ফ্যামিলিতে আবার ফেরত আসি। ছোটবেলা থেকে এরকম ছিলাম। সো এই ফ্যামিলিটাই আসলে আমার কাছে অনেক বড় কিছু। আমি দেশের জন্য অবশ্যই করতে চাই, বাট এই মানুষগুলোকে বিপদে ফেলে না। আমি দেশের জন্য অবশ্যই কিছু করতে রাজি, বাট এই মানুষগুলোকে বিপদে রেখে না। তো ওই সাহসটা আসলে আমার হয়নি, যার হয়েছে তাকে আমি স্যালুট জানাই আসলে। তো এরপরে আমি চিন্তা করলাম, যেহেতু আসলে ফেসবুকে আমি কিছু লিখতে পারছি না, তাহলে দেখি আমি মানে নিচে রেখে বা হতেছে এটা সেফ রেখে কোনো কিছু করা যায় কিনা। তো কথা হচ্ছে যে 16, 17, 18 তারিখ, এই 18 তারিখের আগ পর্যন্ত প্রায় 3 দিনে আমার কাছে হচ্ছে 7টা বা 8টা, আর একটু বেশি হতে পারে, এরকম কয়েকটা ফোন আসলো। ফোন কি, ওদের আন্দোলনে গেছিল ওরা, তারপর পুলিশ ধরে নিয়ে থানায় নিয়ে গেছে। এটা খুবই নর্মাল কেস। দেখো, আন্দোলন মানুষ করবে, পুলিশ হচ্ছে আন্দোলনে বাধা দিবে, এটা না সভ্য দেশে হয়, সব দেশেই হয়, এটা খুবই নর্মাল কেস। দুই একজনকে পুলিশ আটক করবে ভয় দেখানোর জন্য, এটা খুব নর্মাল জিনিস। তো ধরে নিয়ে গেছে, তাদের আব্বা আম্মা আমাদের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করছে। আমি কয়েকজনকে হইতেছে ফোন দিছি, কয়েকটা নর্মাল থানা, কয়েকটা মডেল থানা। নর্মাল থানার প্রধান হচ্ছে ওসি, সো ওনাদেরকে ফোন দিলে ওনারা কথা শুনেন। আর মডেল থানার প্রধান হইতেছে এডিশনাল এসপি বা এসপি, যিনি আমারও সিনিয়র। সো ওইখানে আমি নিজে ফোন দিয়ে কাজ হয়নি, আমি ফোন দেওয়ায় তারপর ছাড়াইছি, প্রায় 7-8 জনকে ছাড়াইছি। এরপরে আমার দুইটা স্টুডেন্ট, ওদের মানে আমি বলছি এরকম যে ওরা আমার ছোট ভাই, এলাকার ভাই। আসলে ওরা বুঝে নাই, সবাই গেছে বুঝে নিত। আমরাও তো এক সময় স্টুডেন্ট ছিলাম, আপনারাও স্টুডেন্ট ছিলেন। তো না বুঝে গেছে, দেখেন কিছু করা যায় কিনা, এবং তারা আমার সম্মান রেখে ছাড়ছে। আর কয়েকটা হতেছে আমার পরিচিত বড় ভাইদেরকে দিয়ে ফোন দেওয়া হয়েছে, সেখানে আমার ফোনও আসলে কাজ হয়নি। কারণ ভাই আমি অফিসিয়ালি এখনো কিচ্ছু না, ঘোড়ার ডিম আমি এখনো, মানে লিটারেলি ঘোড়ার ডিম। আমার আসলে কোনো ক্ষমতা নাই, বাট হারানোর অনেক কিছু আছে। এরপরে হচ্ছে একদিন এরকম হইলো,
যে সম্ভবত হচ্ছে ইসে আসবে গোরান অথবা বনশ্রী, ওই দিকে হচ্ছে দুইটা ছেলে আসবে মিরপুর থেকে, কালশি থেকে ওদিকে। তো ওরা বলতেছে যে ভাইয়া আমার মামির, ওদের একজনের মামির ডেলিভারি হবে, খুবই সিরিয়াস অবস্থা, মামা বিদেশে থাকে, এখন ওইখানে যেতেই হবে, খুবই বাজে অবস্থা, কোনো ছেলে মানুষ আশেপাশে নাই, এবং তখন চরম লেভেলে কারফিউ চলে। তো আমাকে বললো যে হইতেছে ভাই একটু যদি কথা বলে দিতেন, প্রথমে মিরপুর 10-এ আটকাইছে, আমি কথা বলে দিছি যে আমার বাসায় আসবে। তারপরে হইতেছে ইয়া থানা, ইয়া উপরে কি বলে, রমনা, রমনা না আরে, রামপুরা ব্রিজ, রামপুরা ব্রিজের উপর একবার আটকাইছে, সেখানে হইতেছে আমাকে ফোন দিছে, দুই জায়গায় আমি ছাড়াই দিছি, এবং আলহামদুলিল্লাহ ওই মামি তার বাচ্চা সবাই ভালো আছে। সো আমি আসলে তখন আমার কাছে একটু ভালো লাগা শুরু হইলো যে হইতেছে হ্যাঁ, আমি ফেসবুকে কিছু লিখতে না পারলেও তো আমি কিছু মানুষকে হেল্প করছি। যেদিন ইন্টারনেট আবার, এই যে ইয়ামিন আবির আমার স্টুডেন্ট, তো ইয়ামিন আবির একটা পোস্ট করছে, সৌভিক মন্ডল যার ফ্রেন্ড, তো ও পোস্ট করছে নটরডেম থেকে 18-19টা ছেলেকে হইতেছে ধরে নিয়ে গেছে ডিবি অফিসে। তো আমাকে জিজ্ঞেস করছে কিছু করা যায় সম্ভব হয়, আমি বলছি যে আমি তো এখানে আর ওদিকে থাকি না, দেখছি তাও। পরে আমি ওকে জানাইলাম যে হইতেছে, আমি ফোন দিয়েছিলাম, আমার এক পরিচিত স্যার আছে ওখানে, রমনায় আমি দৌড়াইতে যাই, স্যারের সাথে আমার পরিচয় আছে ওখানে, আমার স্যার। তো আমি স্যারকে ফোন দিয়ে জানতে পারি যে আমি ফোন দেওয়ার 10 মিনিট বা 15 মিনিট আগে ওদেরকে আসলে ছাড়াই নিয়ে গেছে নটরডেমের 2-3 জন টিচার। আমার আমার ফোন আসলে লাগে নাই, আমার ফোন ধরে আগেই ছাড়াই নিয়ে গেছে। সো আবির আমাকে লিখছে যে আমি আপনার সেরকম কাছের স্টুডেন্ট হয়তো না, তবুও আপনার সাথে 2টা কেসে আপনার কনসার্ন দেখেছি, যারা আরো হর্তাকর্তা ডিসিশন মেকার তাদের সাথে এই বিষয়ে আপনার কনসার্ন অবশ্যই তাহলে কতটা ছিল। মানে ও আসলে এই বিষয়ে অনেক হর্তাকর্তার সাথে যোগাযোগ করছে, তারা রেসপন্স করেনি, বাট আমি ওকে রেসপন্স করছিলাম। আপনি ফেসবুকে বয়ান প্রচার করে কালার হয়ে ঘরে ভয়ে, কি লিখছে, আপনি ফেসবুকে বয়ান প্রচার করে কালার হয়ে ঘরে ভয়ে এখন বসে থাকার চেয়ে এখন আপনি যে অন্যদের হেল্প করতে পারছিলেন ক্লিন ইমেজে, এটা কয়জনে বুঝবে। মানে ও বলতেছে যে ফেসবুকে একটা পোস্ট করে তারপরে ভয়ে আপনি ঘরে বসে থাকার থেকে আপনি এখন যে হেল্পটা করছেন এটারও বেশি ভালো হয়েছে। ও আমাকে খুবই অ্যাপ্রিসিয়েট করছে। তারপরে 18 তারিখ 19 তারিখে আমার এলাকা থেকে 4-5 জন ফোন দিছে। কি ফোন দিছে, এলাকা থেকে কয়েকটা ছেলে থাকে হইতেছে এলিফ্যান্ট রোড, ওরা দোতলায় থাকে, নিচতলা থেকে এসে পুলিশ সবাইকে ধরে নিয়ে গেছে, এবং আমাকে ফোন দিছে যে এখন আমরা কি করব। এখন আমি চিন্তা করছি আমি এখন কি করব, তখন একেবারে পুরো দমে কারফিউ চলে, পুরো দমে কারফিউ। সকালবেলা আমি গেছি এলিফ্যান্ট রোডে, এবং গিয়ে ওদের সবাইকে ওইখান থেকে আমি নিজে নিয়ে আসছি। সবাই একদম, মানে কি অবস্থা, মানে আমাকে দেখে মনে হইতেছে যে ওরা আসলে, মানে কি বলবো, ওদের চাহনি যেরকম ছিল, কারণ এই সময় ধরে নিয়ে গেলে কখন কাউকে ছাড়বে, কিসের বিনিময়ে ছাড়বে, কত টর্চার করবে কেউ জানে না। তো আমার বাসায় এসে ওদেরকে আমি কয়েকদিন রাখছি, পরে আবার নিজে বা ইয়া ভাড়া দিয়ে, বাস ভাড়া দিয়ে ওদেরকে আমি বাড়িতে পাঠাই দিছি। এরপরে আসি হইতেছে ভাইয়া যে তাহলে আপনি ফেসবুকে কিছু বললেন না, কেন বললেন না, আপনি হইতেছে চাকরি যাওয়ার ভয় খাইছেন। তখন পর্যন্ত আসলে আমার চাকরিটা আমার কাছে ভালো লাগতেছিল, আমার কাছে মনে হচ্ছিল এটা সম্মানের, কারণ আমি অনেক মানুষের হেল্প করতে পারছি, এবং আমার কাছে মনে হয় আমি জয়েন না করে যদি এত মানুষের হেল্প করতে পারি, কারণ ওই মাটা হয়তো বা মানে আমার ওসিলায় বা হইতেছে সে হয়তো বা হচ্ছে এখন তার ছেলে বা তার সে নিজে এখন সুস্থ আছে। ওই যে কয়েকটা ছেলেকে আমি ছাড়ান দিলাম, ওরা যে কি অবস্থায় থাকতো, ওদের ফ্যামিলি কি অবস্থায় থাকতো কেউ জানে না। তারপরে হইতেছে এই যে কি বলে, এই ছেলেগুলোকে যদি ধরে নিয়ে যেত, যদিও ধরে নিত কি না নিত সেটা তো জানি না, বাট যদি ধরে নিয়ে যেত ওদের কি অবস্থা হইতো সেটা আসলে কেউ জানে না। তো তখন পর্যন্ত আমার ভালো লাগছিল। কিন্তু আমি আসলে ওই যে পুলিশের গুলি করা দেখে, মানে আমি আসলে নিজেকে সামলাতে পারছিলাম না। তো যে শিখো অল মেন্টরস, শিখোর গ্রুপ আমাদের, আমি ওখানে ইয়া করে দিয়েছিলাম 18/7/2024, মানে 18 তারিখে, যে আমি পোস্ট দিব সম্ভবত সার্ভিসে জয়েন করব না, আর নিতে পারছি না। সো আমি আসলে তখন থেকে ডিসাইড করছিলাম যে হইতেছে আমি এখানে আর জয়েন করব না, কারণ আমি তো এখানে আসলে কিছু করতে পারছি না। তখন হচ্ছে আমাকে সবাই বোঝাচ্ছিল, ইমন ভাই, ভাই কিছুটা সময় নাও, বিশ্বাস করে ভাই, বুকটা ফেটে যাচ্ছে, আমি জানি এটা সত্যি, কিছুদিন পরে দেখবা সবার মতো সবকিছু নর্মাল হয়ে যাবে আর কি। তারপরে হইতেছে, সো কি হইলো, এরপরে ইন্টারনেট বন্ধ হয়ে গেল। ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার পরে আমি আসলে আমার পরিচিত যত ইসলামিক স্কলার আছে আমি সবার সাথে কথা বলছি যে আমার এই সিচুয়েশন, এখন আমার কি করা উচিত। বিশ্বাস করো, একজনও আমাকে বলে নাই যে শাওন তোমার ফেসবুকে পোস্ট করা উচিত, একজনও না। একজনও যদি বলতো আমি তাও দ্বিধায় থাকতাম যে হইতেছে আমি ফেসবুকে পোস্ট করব। আমি যতজনের সাথে কথা বলছি, হাদিস হোক বা হচ্ছে কোরআন হোক, বা তারা আমাকে অনেকভাবে বুঝাইলো যে শাওন এখন কোনোভাবে কোনো যুক্তিতে আসলে তোমার এখানে কথা বলা উচিত না। এবং আমাকে শাহির ভাই ফোন দিয়ে অনেক বোঝাচ্ছে যে শাওন সামটাইমস ইউ নিড টু লুজ দ্য ব্যাটল টু উইন দ্য ওয়ার। এই এখন তুই একটা দুইটা কথা বলে আসলে খুব পরিবর্তন করতে পারবি না, কিন্তু তুই যদি ভবিষ্যতে বড় কিছু হোস, একটা জেলাকেও তুই যদি হচ্ছে ঠিকঠাক করে রাখিস, একটা জেলাতেও তুই যদি হচ্ছে মেয়েদের হাঁটার স্বাধীনতা,
মানুষের কথা বলার স্বাধীনতা, যে নর্মাল সার্ভিসগুলো আছে সেগুলোকে যদি তুই এনশিওর করতে পারিস সেটাও দেশের জন্য অনেক কিছু হবে। সো পুলিশ অ্যাডমিন, আমাকে সবাই এটা বোঝাচ্ছিল যে পুলিশ অ্যাডমিন এগুলো আসলে কেউ অ্যাভয়েড করতে পারবে না, এগুলো রাষ্ট্র কাঠামোর অংশ। সো যত বেশি সংখ্যক তোর মতো মানুষ যাবে, আমাকে এটা বলতেছিল সবাই, যত বেশি সংখ্যক আমাদের কেউ একজন যাবে তত বেশি আমাদের ভালো। কারণ পুলিশকে তো কেউ অস্বীকার করতে পারবে না, দিন শেষে পুলিশ লাগবেই। ওকে, সো যারা আসলে অন্যায় করছে, হয়তো কারো কেউ অর্ডার ফলো করে করছে, কেউ হয়তো নিজে অন্যায় করছে, তো তার মানে হতেছে তুই এই ডিসিশনটা নিস না। আমাকে সবাই বোঝাচ্ছিল এটা, সবাই মানে একদম সবাই। ওকে, তারপরে ওই যে যে কয়েকদিন ছিল, যে কয়দিন ইন্টারনেট ছিল না, সেই কয়দিন আসলে আমি একটু নিজেকে বোঝাচ্ছিলাম যে ঠিক আছে, তাইলে ইনশাল্লাহ এখান থেকে একটা পরিবর্তন আনা সম্ভব। এবং আমি হচ্ছে ওখানে আরেকটা পোস্ট করছিলাম, এটা হচ্ছে কয় তারিখে, 25 তারিখে ইন্টারনেট আসার পরে আর কি। তো আমি সবাইকে আমার মানে তখন হতেছে ধরাধরি শুরু হইতেছে, বিভিন্ন এড থেকে ধরাধরি শুরু হইতেছে, একে ধরে নিয়ে যাচ্ছে, ওকে ধরে নিয়ে যাচ্ছে। সো আমি এই টেক্সটটা দিয়েছিলাম, পুলিশ সাধারণ মানুষের থেকে তথ্য নিচ্ছে, এমন ঘোষণাও দিয়েছে যে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। সবারই শত্রু থাকে, কেউ কার কথা কখন বলে দেয় বলা কঠিন, একটু সাবধানে থাকবেন সবাই। আর এমন কোনো সমস্যা হলে আমাকেই সাথে সাথে কল দিলেই হবে। এটা আমি সবাইকে বলে রাখছিলাম। এখন এই যে এখানে শিক্ষকদের প্রায় 15-20 জন টিচার আছে, আমি যে এই আশ্বাসটা দিতে পারছি, তখন আমি আস্তে আস্তে রিলেট করতে পারলাম যে হ্যাঁ, এতদিন আমাকে সবাই যে কথাগুলো বুঝাচ্ছে সেই কথাগুলোর আসলে যুক্তি আছে। কারণ এই কয়েকটা মানুষকে যে আশ্বাসটা আমি দিতে পারছি, এটাও তো আসলে কম কিছু না, তাই না? ওকে, সো আমি আসলে যতবার গেছিলাম সব মানে আন্দোলনে হচ্ছে, ওই দিন একবার গেছিলাম আর তারপর একবার গেছিলাম, এভাবেই গেছিলাম। কিভাবে? এই যে আমি হতেছে গলায় এরকম একটা রুমালের মতো পরে, ফুল হাতা টি শার্ট পরে, ক্যাপ পরে গেছি, যতদিন গেছি ক্যাপ পরে গেছি, এবং সানগ্লাস পরে ছবি তোলার জন্য সানগ্লাসটা খুলে ফেলছিলাম, একটা গাড়িতে পেছনে আগুন দেওয়া হচ্ছিল। কারণ কি, আমি চাই না আসলে আমার পরিচয় হচ্ছে কেউ জানো। কেন? দিন শেষে আমার ফ্যামিলি। আমার আসলে বিশ্বাস করো, তখন চাকরি থাকবে কি থাকবে না এগুলোর ভয়টা আমার মাথায় আর কাজ করতেছে না। আমার মাথায় কাজ করতেছে যে হচ্ছে আমার ফ্যামিলি এদিকে, আর এদিকে আমার এখানেও কিছু করতে হবে। এরপরে আসি হতেছে, আমার ডেটটা ঠিক মনে নাই, ফাহাদ স্যারকে যেদিন ধরে নিয়ে গেল আর কি, ফাহাদ স্যার, শুভ ভাই, আর হচ্ছে ইয়াসিনকে। তো তখন হচ্ছে আমি অফিসেই, কোথায় যে অফিসে ছিলাম। এবং ওই দিন যেটা হয়েছে, যে ওর আগেও আমাদের অফিসের এক রিকু ভাইকে ধরে নিয়ে গেছিল। তো ওনাকে ধরে নিয়ে ওনার কাছ থেকে শুনলাম যে ওখানে আসলে কি কি করে, কি কি করা হয়, সেগুলো আসলে শুনলাম। কেন ধরে নিয়ে গেছিল, কে কল দিছিল, এগুলো শুনতেছে। তা আমি ওখানে হচ্ছে শুনছি যে মিরপুর 2 নম্বরে ওনাকে হইতেছে নিয়ে রাখা হয়েছে। ওকে, তো তারপরে আমাকে হইতেছে মুজাহিদ, ইমাম রেজা মুজাহিদ, আমি যতগুলো স্ক্রিনশট দিচ্ছি সবাই আমার ভিডিও দেখবে হয়তো। সো এখানে চাইলে কেউ ডিনাই, মানে কেউ ডিনাই করতে পারবে না, কারণ এগুলো আমি সব নাম সহ রাখছি, এই জন্য আমি কারো প্রাইভেসি নষ্ট করি নাই। সো মুজাহিদ আমাকে লিখছে, আসসালামু আলাইকুম ভাই, ফাহাদ স্যারকে নেওয়ার ঘটনা আশা করি জানেন, আপনার দিক থেকে যতটুকু করা সম্ভব সাহায্য করিয়েন আর কি। আমি জানি আপনি অনলাইনে অন্যদের মতো প্রচার না করলেও অবশ্যই আপনার সাধ্যের মধ্যে সবটুকু আপনি করেন। এটা আমাকেও টেক্সট করছিল। তো ও যখন টেক্সট করছে, আমি অলরেডি তখন মিরপুর 2 নম্বর থানায় চলে গেছে। আমি আসলে এটাও প্রচার করতে চাই নাই, কে জানি প্রচার করছে। থানায় গিয়ে আসলে দেখি যে মডেল থানা, ওই থানার সিনিয়র যে, মানে ওই থানার প্রধান যে, সে হচ্ছে আমার থেকেও বড়। আমি ওনাকে সরাসরি ফাহাদ স্যারের কথা বলার সাহসই পাইলাম না। তো আমি হইতেছে ওইখানে কনস্টেবল, তাকে জিজ্ঞেস করলাম, সে আমাকে কিছু বলতে পারলো না। পরে হইতেছে এক এএসআই, এএসপি বলতেছে, এএসআই সাথে আমার পরিচয় ছিল। আমি ওনাকে ফোন দিছি, ফোন দিয়ে বললাম যে হইতেছে উনি ডিবির এএসআই বোধ হয়। ফোন দিয়ে বললাম যে এরকম এরকম ব্যাপারটা, ওনাকে ধরে নিয়ে গেছিল। পরে জানতে পারলাম যে হচ্ছে স্যারের হয়তো একটা ভিডিও ক্লিপ যেখানে উনি আন্দোলন করছে, ওনার সাথের কেউ একজন হয়তো আগুন দিচ্ছিল আর কি। তো ফাহাদ স্যার হয়তো না করছিল, কিন্তু এই ভিডিও ক্লিপটা হয়তো ডিবির হাতে গেছে, তারা এই জন্য ধরছে। আর ওনার টিম মেম্বারের কেউ একজন বিএনপি নাকি জানি করতো, তার বাবার নামে মামলা হয়েছে, সেই জন্য তাকে ধরে নিয়ে গেছে এবং তাকে ডিবিতে পাঠিয়ে দিয়েছে। এবং আমি হতেছে ওকে এটা বললাম যে হইতেছে, এবং ততক্ষণে আমি এটাও জেনে গেছি হইতেছে ডিবিতে শুভ ভাই আর ইয়াসিনকেও নিয়ে গেছে। আর ও আমাকে ধন্যবাদ দিছে, আপনার মতো অনেককে দরকার সিস্টেম চেঞ্জ করার জন্য, ফেসবুকে সমালোচকদের একপাশে রেখে দিন। মানে ও দেখতেছে ফেসবুকে আমাকে নিয়ে অনেকে অনেক সমালোচনা করতেছে, এটা নিয়ে একটু পরে কথা বলতেছে। ওকে, তো পরে হইতেছে শুভ ভাই ইয়াসিনের কথা বললো। আমি বললাম যে হ্যাঁ, আমি আসলে এমনটা জেনেছি। ওই দিন গেল ফাহাদ স্যারের ওখানে। সো আমি বুঝলাম এটা আসলে আমার আওতার বাইরে। আওতার বাইরে কেন? ইনার নাম হইতেছে হোসেন ভাই। হোসেন ভাই হইতেছে ফাহাদ স্যারের ফ্রেন্ড, এবং ভাই হইতেছে সরকারি চাকরি করে। আমি ওনার সাথেও যোগাযোগ করছি। উনি স্বরাষ্ট্রমন্ত্রীর পিএ কে নাকি বলছিল, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর পিও নাকি বলছে যে হোসেন, তোকে আমি অনেক কাজে হেল্প করছি, কিন্তু এখানে আমি হেল্প করতে পারবো না। তো আমি তখন বুঝে গেছি যে এটা আসলে আমার আওতার বাইরে। আমি যত সম্ভব তথ্য নেওয়ার চেষ্টা করছিলাম, এই ছাড়া আসলে আমার আর কোনো কিছু করা পসিবল হচ্ছিল না। এরপরে হচ্ছে সৈকত ভাইয়ের সাথে আমার কথা হইলো, বন্দি পাঠশালার সৈকত ভাই। তো আমি জাস্ট তখন লিখছিলাম হতেছে 9টা বাজে রাত, কাকে কোথায় কোন থানায় নিছে জানেন? তো সৈকত ভাই বলছে যে শুভ আর ইয়াসিনকে ডিবি অফিসে।
তো ডিবি তো অনেকগুলো ব্রাঞ্চ আছে। কোন থানা থেকে এসেছিল আমি একটু চেষ্টা করে দেখতে পারি। ডিবি মেইন অফিস, মানে আমি জিজ্ঞেস করছি যে কোন থানা থেকে আসছে, আমি একটু চেষ্টা করে দেখতে পারি। তখন বাজে হচ্ছে রাত 10টা, বৃষ্টি হচ্ছিল ওই দিন রাতের বেলা, যদি কেউ মনে করতে পারো। তো আমি ওখানে গিয়ে দেখলাম যে হইতেছে কোনো লোকজন নাই। এবং হইতেছে ডিবি অফিসে শকুত ভাইরে বললাম যে ভাই, আমি ডিবি অফিসের সামনে আছি, বৃষ্টিতে একটা দোকানে আটকে পড়ছি, আপনি আছেন এখানে? কারণ ডিবি অফিসে আমার এক স্যার আছে, যেটা বললাম, আমি ভাবছিলাম ওনার সাথে কথা বলে দেখি কিছু করা যায় কিনা, অন্তত যদি কিছু খাবারও দেওয়া যায়, সেটাও তো আসলে অনেক কিছু। আমি জানি এখন হয়তো বা গিয়ে আমি ছাড়াতে পারবো না, কিন্তু যদি যোগাযোগ করা যায় বা তথ্যটা জানা যায়, সেটা তো আসলে অনেক কিছু। তো ওখানেও আসলে হতাশ হইলাম। কি কারণে? এটা আসলে আমি একটা স্টুপিড কাজ করছিলাম। সেটা হচ্ছে যে আমি ফেসবুকে দেখে গেছিলাম সবাই মিরপুর থানা ঘেরাও করতে হবে, ফাহাদ স্যারকে মুক্ত করতে হবে, এবং সেখানে দেখলাম 4,000 না 4,500 গোয়িং দিচ্ছে। এবং আমি ভাবছিলাম ওখানে গিয়ে হয়তোবা আমি অনেক স্টুডেন্টকে দেখব এবং থানাতে গিয়ে হয়তো এটা আমাকে হেল্প করবে, এটা ভাবছিলাম আমি। কিন্তু ওখানে গিয়ে আমার দুইজনের সঙ্গে দেখা হয়েছে, জাস্ট পরিচিত দুইজন। এটা গিয়ে আমি খুবই হতাশ হয়েছে যে হতেছে ফেসবুক এত কিছু করলো, ফেসবুকের মাধ্যমে আন্দোলনটা আসলে এভাবে একে পর্যন্ত আসলো। বাট ওখানে গিয়ে মানে আমি এত হতাশ হয়েছি যে মাত্র দুইজন মানুষ। ডিবি অফিসের সামনেও শুনছি অনেক মানুষজন থাকার কথা, আমি গেলাম রাতে, স্রেফ কেউ নেই। কেউ নেই মানে বৃষ্টির মধ্যে কেউ নেই, শুধু হচ্ছে ওদের ফ্যামিলি আছে। সৈকত ভাইও ডিবি অফিসে ছিল না আর কি। তো তখন সকালবেলা ফেসবুকে আমি আসলে খুব হতাশা, মানে আমি নর্মালি এরকম হতাশা প্রকাশ করি না, হতাশা একটা পোস্ট করছিলাম, সেটার জন্য আসলে আমি ক্ষমা প্রার্থী। আমি বলছিলাম ফেসবুক খুব আজব জায়গা, হ্যান ত্যান। এটা আসলে আমার বলা একদমই উচিত হয়নি, একদমই উচিত হয়নি। ফেসবুকের মাধ্যমে আসলে এই আন্দোলনটা শুরু হয়, ফেসবুকের মাধ্যমে আন্দোলনটা ছড়াইছে, ফেসবুকের মাধ্যমে আন্দোলনটা সার্থক হয়েছে। ফেসবুক অনেক স্ট্রং একটা মিডিয়া। তো ওইটা আসলে আমার ভুল ছিল। এরপরে এসে হচ্ছে আরিফ ভাই। আরিফ ভাই হইতেছে আমাকে, উনি ওই যে ফাহাদ স্যারের খোঁজখবর নিছিল আমার কাছ থেকে। তো আমাকে হচ্ছে আরিফ ভাই, তোরা আমার উপরে তোরা সবাই হয়তো রাগ করছিস। আরিফ ভাই আমাকে এটা জিজ্ঞেস করছে। এটা জিজ্ঞেস করার কারণ কি? আরিফ ভাই মানে আরিফ নানা আর কি, রাসায়নিক ফেলুদা, আরিফ হক। উনি হচ্ছে একটা ভিডিও করছিল, সেখানে উনি আসলে আমার পরিস্থিতিটা না জেনেই ভাই হয়তো আমাকে বলছে যে শাওন রে, যে আমি চাই তুমি আন্দোলনে আগায় আসো, কিন্তু এখানে যে আমার ফ্যামিলি এখানে ইনভলভ আছে, আমাকে যে অনেক কথাবার্তা অলরেডি বলে রাখা হয়েছে, এটা তো ভাই জানতেন না। তো এই জন্য না জেনেই আসলে উনি আমার নামটা বলছেন। এই জন্য ভাই আসলে বলছে তোরা কি আমার উপর মাইন্ড করছিস কিনা। তাই বলছে যে না না ভাই ঠিক আছে আর কি, মানে ভাইকে বললাম যে ভাই এটা কোনো সমস্যা না, আপনি বলছেন আমি জানি, আপনি আসলে কোনো রকমের আমাকে ক্ষতি করার জন্য বলেন না, আপনি আসলে দাবি নিয়ে বলছেন, এটা আমি বুঝতে পারছি। ওকে। সো হোসেন ভাইয়ের সাথে কথা হইলো। এরপরে আসি হইতেছে মাঝখানে তো অনেক ঘটনা ঘটলো। মাঝখানে হচ্ছে ওই যে আবার হইতেছে নতুন করে আর্মি ডিপ্লয় করা হইলো, কারফিউ জারি করা হইলো। এর মধ্যে আবার যেদিন কারফিউ জারি করা হইলো, ওই দিন সকালবেলা আমি গেছিলাম হতেছে রক্ত দিতে। আমি একটা স্টুডেন্টকে পড়াইতাম মতিঝিল এজিবি কলোনিতে। ওর আম্মা অসুস্থ। ওর আম্মা হইতেছে ইসলামী ব্যাংক হসপিটাল রাজারবাগে ছিল। তো আমি সকালে গেছি হচ্ছে ওখানে রক্ত দিতে, আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ। কিন্তু আমার একলা রক্ততে হবে না, আরো রক্ত লাগবে বিকেলবেলা। এবং বিকেলবেলা না, সন্ধ্যার পরে আর কি। সো ও প্লাস ডোনার পাওয়া যাবে। এখন আমি হইতেছে তখন বাজে হচ্ছে 1:22, আমি জানি সন্ধ্যার পরে হচ্ছে রক্ত লাগবে। কিন্তু সবাই আসলে তোমরা আমাকে ফেসবুকে এত ভুল বুঝছিল, আমি যে তখন রক্তের সন্ধানেও যে ফেসবুকে কিছু একটা বলবো যে ও পজিটিভ রক্ত লাগবে, কারণ ভাই মানুষজন ভয়তে বেরই হইতেছে না। এরপরে সন্ধ্যার পরে আরো বের হবে না, এটা আমি জানি। তারপরে হচ্ছে রক্ত ইমার্জেন্সি দরকার, এবং সবাই তো আর আশেপাশে থাকে না। সো ফেসবুকে পোস্ট করলাম না, ওদের এখানে জিজ্ঞেস করলাম যে হইতেছে কারো কাছে রক্ত আছে কিনা, বাট এখানে তো বাচ্চা 25 ব্যাচের গ্রুপ। তো আমি এটাও বলে দিছি যে আসলে এখানে তো মনে হয় রক্ত দেওয়ার মতো অবস্থা কারো হয় নাই। একজন বলতেছে যে ও বগুড়ায় আছে, তারপর হচ্ছে ফামিদা বলছে হচ্ছে আমার ও পজিটিভ। তো এই রক্ত ম্যানেজ করলাম কিভাবে? সন্ধ্যার পরে আমার এলাকায় কিছু মানুষ হচ্ছে চাকরি করতো আর কি ঢাকায়। ওরা হতেছে মতিঝিল, ওই যে পীরজঙ্গি মাজার না, মানে যেখানে উটের খামার আছে আর কি, ওইখানে একটা মাজার আছে, ভুলে গেছে। ওই উটের খামারের ওখানে একটা ফ্ল্যাটে কয়েকজন থাকে। তো আমি ওই ফ্ল্যাটে গেছি, সেখানে পাইনি। পরে খবর পাইলাম যে ওর পাশে আরেকটা ফ্ল্যাট আছে, সেখানে গেছি কারফিউর মধ্যে, সন্ধ্যার মধ্যে। এবং আমি যত জায়গায় গেছি তোমাদেরকে দেখে আমি কি সাথে করে নিয়ে গেছি। আমি জানি হইতেছে সন্ধ্যার পরে তো আর্মি ধরবে, যত জায়গায় ধরছে। আমার তো আসলে কোনো ডকুমেন্টস নাই যে আমি ক্যাডার। সো আমি তখন অ্যাডমিট কার্ডটা কাছে রাখছি আর বিসিএস এর রেজাল্টটা কাছে রাখতাম সব সময়। কতবার, যতবার আমি বাইরে গেছি, যতবার আমি এই যে বিভিন্ন কাজে গেছি, এই যে যেমন ধরো সকালে রক্ত দিতে গেছিলাম, সন্ধ্যার পরে হইতেছে রক্ত ম্যানেজ করতে গেছিলাম, পরে 3 জনকে ম্যানেজ করছি, তাদেরকে জানাই দিয়েছিলাম। তো হয়তো বা হচ্ছে ওই আন্টি, আমি পরে আর খবর নেই নাই, খবর নেওয়া হয় নাই। ওই আন্টি হয়তো হচ্ছে এখন সুস্থ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, খবর নিব। এটা আসলে দেখো, এই কথাগুলো, এই ঘটনাগুলো যদি হচ্ছে আমি ফেসবুকে পোস্ট করে করে করতাম, তাহলে হয়তো তুমি শাওন ভাইকে হয়তো ভুল বুঝতে না। একটু ইমাজিন করো, যা যা করছি এটা হয়তো তোমাদের এক্সপেকটেশন থেকে কম, কিন্তু আমার ফ্যামিলিকে সেফ রেখে আমার পক্ষে যা যা করা পসিবল ছিল আমি সেগুলো করছি। এবং এগুলো যদি ফেসবুকে জানাই জানাই করতাম যে এরকম একজন রক্ত লাগবে, সন্ধ্যার পরে কারফিউ, কিন্তু রক্ত দিতে যাচ্ছি, 3টা ছেলে বের হয়েছে, ওদেরকে একটু আসার ব্যবস্থা করে দেন,
তারপরে হতেছে 6 জনকে হচ্ছে রিলিজ করছে, আপনারা একটু দেখেন প্লিজ, এলিফ্যান্ট রোডে কয়েকজন আটকা পড়ছে। এগুলো করলে কিন্তু আমার সম্পর্কে তোমার এই ধারণাটা হইতো না। এরপর আসে হচ্ছে শিক্ষার্থীরা যখন অসহযোগ আন্দোলন দিল, আমার প্রত্যেকটা গ্রুপে দেখো আমি কিন্তু লিখে দিছি শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের সমর্থনে। মানে হইতেছে এমন না যে হচ্ছে আমি হচ্ছে জাস্ট বলে দিছি ক্লাস বন্ধ, আমি জাস্ট কারণটাও বলে দিছি শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের সমর্থনে আমাদের লাইভ ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে, পরবর্তী ক্লাস কবে হবে সেটি জানিয়ে দেওয়া হবে, সবার সুস্থতা কামনা করছি। এটাও আমি ফেসবুকে বলে দিছি, কি বলে টেলিগ্রাম গ্রুপে, প্রত্যেকটা গ্রুপে বলে দিছি, যতজন এখানে ছিল আর কি। এটা 26 ব্যাচ 25 ব্যাচ সবগুলোকে বলে দেওয়া হয়েছে। এবং এই সময় আসলে এমন একটা পর্যায়ে আমি চলে গেছি যে হইতেছে এখন যদি আবার ফেসবুকে আমি কিছু লিখি তাইলে আবার হইতেছে সবাই আমাকে সমানে হচ্ছে কথা বলবে, পাবলিক শেমিং, এখন সবাই খুব ইমোশনালি ড্রিভেন আমি জানি, এবং এটা ধরেই নিয়েছিলাম যে হইতেছে এটা আমাকে সহ্য করতে হবে আর কি। এরপরে আসি হচ্ছে মার্চ ফর ঢাকা। ওকে, সো মার্চ ফর ঢাকাতে আমি আরিফ ভাইকে টেক্সট করলাম, সেটা হইতেছে 10টা 15-তে। 10টা 15-তেও কিন্তু সবাই ভয়ে ছিল, মানে সেনাদের হাতে যে ক্ষমতা দিচ্ছে বা শেখ হাসিনা রিজাইন করছে এটা কেউ 10টা 15-তে জানতো না। এই 10টা 15-তে তখন আমি ছিলাম হইতেছে ইসে কি বলে হইতেছে আরে বাংলা মোটরের পাশে, ওখানে হইতেছে আমার দাদা চাকরি করে পপুলারে, ওনাদের আবার অফিস খোলা। এবং আমি যে যত জায়গায় যাচ্ছিলাম এটার সাথে নিয়ে যাচ্ছিলাম, যেখানেই চেক করে আমি এটা দেখাই যে আমি ক্যাডার। এখন আমি যদি বলি যে আমি এখন শাহবাগে যাচ্ছি, তখন বলবে যে আপনি পুলিশ ক্যাডার, থানায় যাচ্ছেন না তো শাহবাগে কেন যাচ্ছেন? তো আমি বলি যে হইতেছে আমি পপুলার ফার্মাসিউটিক্যালসে যাচ্ছি। কেন? কারণ ওইখানে আমার মেজো মামাও কাজ করে, আমার ওই ফুফাতো ভাই ইমরান দাদা বলি আর কি, দাদা বলি, সেও কাজ করে। তো তার সাথে একটু কথা বললাম, তারে জানালাম না যে আমি আপনার অফিসের নিচে আসতেছি, জানালে তো সে আবার টেনশন করবে যে তুই কেন আসতেছিস। আমি গেলাম ওখানে 10টা 15-তে, এবং আরিফ ভাইকে তখন বললো যে আমি ঢাকার বাইরে, তুই যাবি এবং সাথে পোলাপান নিয়ে যাবি, নট অ্যালোন। তুই যে যাচ্ছিস সেটা জানান দিলেই লাখ লাখ হোক ইনশাল্লাহ হাজার হাজার পোলাপান দাঁড়ায় যাবে। মানে উনি চাচ্ছে আমি ফেসবুকে পোস্ট করি, ওনাকে তখন আসলে আমি বলি না আমার পরিস্থিতিটা কোথায়, আমি ফেসবুকে কিছু লিখতে পারছি না। আমাকে ডিবি খুঁজতেছে এই ভিডিওগুলোর জন্য, আম্মুকে নিরাপদ জায়গায় সরে রেখে আমিও রওনা দিচ্ছি। সো আরিফ ভাইও তার আম্মুকে নিরাপদ জায়গায় রাখার জন্য হইতেছে লং মার্চ ঢাকাতে ছিল, থাকতে পারে নাই। আমিও আমার আম্মুকে মানে আমার ফ্যামিলিকে নিরাপদ রাখার জন্য ফেসবুকে কিছু বলতে পারিনি। তো দিন শেষে আসলে নিজের ফ্যামিলি, বিশেষ করে তোমার আম্মা, মানে আমি আমার আব্বুর থেকে আমার আম্মু আমার কাছে বেশি ক্লোজ, এবং তার জন্যই আসলে আমার দেশে থাকা, তাকে ঘিরে আসলে আমার সবকিছু। যারা আমাকে চিনে জানে আমি বাসায় গেলে বাইরে খুব কম থাকি, আমি আম্মুর সাথে সময় কাটাই বেশি। তারপরে আমি শিখতেও বলছি যে কেউ যাবেন শাহবাগে, রাফি ভাই বলছে আমি আসবো, আমি ওনাকে জিজ্ঞেস করছি কখন আসবেন, মানে তখন হইতেছে আমি শাহবাগের কাছাকাছি বাংলা মোটর থেকে হইতেছে ওদিকে যাচ্ছি। সো এরপরে শাহির ভাই বলছে উত্তরা থেকে রুট কি, এটা আরেকটা স্ক্রিনশট আর কি মিলে গেছে। আমি লিখছিলাম ব্যক্তিগত গাড়ি তো নিতে দিবে না, রাস্তায় নামলে অনেকে আসবে দেখবেন, ওদেরকে ফলো করতে হবে, যেটা আমি করছিলাম। তখন আবার শাহির ভাই বলছে, ধ্রুব বলছে আমাদের শিক্ষরি, ভাই আমরা যে যাচ্ছি একা না যাই, গ্রুপে যায়েন, যার যার এলাকা থেকে গলির চিপা চাপায় লিগরে দাঁড়ায় আছে। শাহির ভাই বলছে যে প্রজেশন ছাড়া শাহবাগ পর্যন্ত ইম্পসিবল, আর্মি ইন ফ্রন্ট অফ মহাখালী অ্যান্ড বনানী। মানে তখনও পর্যন্ত মানুষের মনে ভয় ছিল যে ওপেন ফায়ার হবে, মানে হইতেছে টেলিটক সিম থেকে মেসেজ আসলো যে আপনার সন্তানকে পাঠাই দেন, কালকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি এর মধ্যে শাহবাগ চলে গেছিলাম। কেন? কারণ প্রতিটা ফ্যামিলি থেকে একজন করে যাওয়ার কথা বলা হয়েছিল। আমি চিন্তা করছিলাম আমার ফ্যামিলি থেকে অফলাইনে কোনো কিছু করতে আমার সমস্যা নাই, আমি শুধু আমাকে কেউ না চিনলেই হইতেছে, আমি যাবো শাহবাগ। এবং আমি চলে গেছিলাম শাহবাগ। এমন না যে হতেছে বিজয় মিছিল করতে গেছে, আমি শাহবাগে গেছিলাম তার অনেক আগে। এরপরে আসি, যখন স্বাধীন হয়ে গেল, যখন সবকিছু হয়ে গেল, আমি জানি এখন আমি কিছু লিখলে মানুষ আমাকে হইতেছে অনেক কথা বলবে, গর্ত থেকে বের হয়েছেন, এতদিন কিছু বলেন নাই, এতদিন কিছু করেন নাই, এই সে। তারপরেও আমি জানি যে বাংলাদেশে কি হতে যাচ্ছে, আমি জানি এই কাজটা হতে যাচ্ছে। সো সবার আসলে এই নেগেটিভিটি কথাকে হজম করে হলেও দেশটা যেন ভালো থাকে, আমি সেজন্য হচ্ছে একটা পোস্ট, একটা স্টোরি দিছিলাম, এটা এখনো আছে, জানি না ভিডিওটা কখন আপলোড হবে, চাইলে দেখতে পারো, যে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে সবাই যেন একটু ভাবে। এবং এটা আমি বোধহয় আমার পরিচিতদের মধ্যে সবার আগে আমিই করছি, তারপর এটা নিয়ে তো কত কত কথা হচ্ছে, সবাই হইতেছে কি বলে, এবং এটা 16,000 স্ক্রিনশটটা নেওয়া পর্যন্ত 16,000 16,500 মানুষজন দেখছে, তারা একটু হলেও সচেতন হয়েছে যে হইতেছে সংখ্যালঘুদের যে নিরাপত্তা দিতে হবে, কারণ দেশ স্বাধীন হয়েছে, এবার স্বাধীনতাটা ধরে রাখতে হবে। ভাইয়া খালি একটা পোস্ট দিয়ে আপনি ক্ষান্ত রাখছেন? না, খালি একটা পোস্ট দিয়ে আমি ক্ষান্ত রাখিনি। আমার এখানে কালীবাড়ি মন্দির আছে, আমি সেখানে গেছিলাম, দেখে ওখানে অলরেডি প্রোটেকশন আছে। এখানে যে থানাটা আছে সেই থানা আমি দেখছি, থানার সামনে মানুষজন দাঁড়ায় আছে, বৌদ্ধ মন্দিরের সামনে মানুষজন দাঁড়ায় আছে, প্রোটেকশন দিচ্ছে, সেখানে কোনো সমস্যা নেই। এরপরে আসি, আমার এলাকায় বরকত আমার খালাতো ভাই, রাসেল শরীফ আমার গ্রামের ছেলে, নুরুজ্জামান আমার বাড়ির পাশের বাড়ি, তারপরে হচ্ছে মিলন আহমেদ আমার ফুফাতো ভাই হয়, শেখ মিলন আহমেদ আমার চাচাতো ভাই হয়, এমডি রাজীব আমার আপন চাচাতো ভাই হয়। আমি এই 6 জনকে
সবাইকে সেম টাইপের টেক্সট দিয়ে রাখছি, একটু খেয়াল রাখিস তো কোনো হিন্দুদের বাড়িতে যেন ভাঙচুর না করা হয়, যদি রিস্ক থাকে একটা কমিটি করিস, টাকা লাগলে আমি দিব নে, দেশের অনেক ঝামেলা হয়ে যেতে পারে। এই টেক্সট আমি করছি কখন, যখন আমাকে নিয়ে বিভিন্ন মানুষ নেগেটিভ কথা ছড়াচ্ছে। ভাই আমি নেগেটিভ কথার মানে যখন আসলে নেগেটিভিটি তুমি কে আমি কে, তুমি কোন পক্ষ আমি কি পক্ষ, তুমি কি বলছো আমি কি বলছো, এগুলো বলার সময় না। তখন আমাকে নিয়ে অনেক কথা বলতেছে অনেক, বাট আমি ওগুলোতে কান দিচ্ছি না, আমার মনে হয়েছে এগুলো পরে দেখা যাবে, আগে আমি এই জিনিসটা ঠিক করি। সো ওকে টাকার কথা বলছে, এবার ওকে টাকার কথা বলি নাই, কারণ ওকে আবার টাকার কথা বলি নাই, একে যা লিখছে একে এবার তাই লিখে নেই, কারণ আমার চাচাতো ভাই। সো ওকে বলছে যদি কোনো কমিটি গঠন করতে হয় কমিটি গঠন কর, টাকা যদি লাগে তাহলে আমি দিব। সো 6 জনকে আমি টেক্সট দিয়ে রাখছি এবং ওরা সেটা ম্যানেজ করছে, কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ আমাদের ওখানে এখন পর্যন্ত। এখন এই যে কথাগুলো যে বললাম, দেখো কথা হচ্ছে যে আমি আসলে কখনোই সেলিব্রিটি হওয়ার জন্য কোনোদিন কিছু করি নাই। আমি ফেসবুকে আমার হচ্ছে ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা শেয়ারও করি না। তারপরে হচ্ছে আমি নীতি কথা বলি, হ্যাঁ অনেক নীতি কথা বলি, বাট আমার নীতি কথাগুলো খুবই খুবই হচ্ছে মানে ডেইলি লাইফ রিলেটেড, ফ্যামিলি রিলেটেড, পড়াশোনা রিলেটেড, ক্যারিয়ার রিলেটেড। আমি কখনো এটাও বলি না যে প্রতিবাদী হও, সিগমা মেল হও। আমি সবসময় এরকম বলি যে তুমি এমন জায়গায় যাও যেন তুমি ভদ্রভাবে বললেও তোমার ওপর কেউ অন্যায় করতে না পারে, আমি এই টাইপের কথাও বলি। এবং আমার এটা বলছি কিনা আমার মনে নেই, আমার সেজো মামা হইতেছে বিএনপির আমাদের ওই লোকাল নেতা, মানে কোনো পোস্টেড কিছু না, এলাকার। আমি ফোন মানে এই ইয়া হওয়ার সাথে সাথে মামাকে আগে ফোন দিয়ে বলছি খবরদার, আমাদের এখানে একটা বাজার আছে নালো বাজার, যে ওই বাজারে খবরদার কোনো ভাঙচুর যেন না হয়, মামা খবরদার। মানে আমি ক্যাডার হওয়ার পর থেকে সে আমার কথা অনেক শুনে। এবং আপনি হতেছে ওইখানে আওয়ামী লীগের যারা যারা ছিল খবরদার কারো বাড়িতে কোনো ভাঙচুর করার দরকার নেই, বিশেষ করে হিন্দুদের বা ওইখানে বৌদ্ধ যারা আছে, ঋষি আছে আমাদের নালো বাজারের পাশে, সো ওদের গায়ে যেন কোনো আঘাত দেওয়া না হয়। এবং আমার মামা একলা সেটা ট্যাকেল দিছে, কাউকে কোনো কোনো একটা ঘর নষ্ট হয়নি, কোনো একটা বাড়ি নষ্ট হয়নি আমার গ্রামে, আমার মামা বাড়ির গ্রামে, পাশাপাশি 1 কিলোমিটার দূর। তো এই কাজগুলো আমি করছি। আশা করি এর পরবর্তীতে, আমি জানি না এটা তোমাদের জন্য যথেষ্ট কিনা, বা এটা আসলে তোমরা আমার থেকে আরো বেশি কিছু এক্সপেক্ট করো, কিন্তু আসলে আমি আসলে হয়তোবা কাপুরুষ, হয়তোবা হইতেছে আমার স্পাইনলেস, হয়তোবা, কারণ আমি আমার ফ্যামিলিকে আসলে হচ্ছে এই বিপদে ফেলতে চাইনি। অনেকে অনেক ফ্যামিলিকে বিপদে ফেলছে। অনেকে বলতেই পারো যে যারা মারা গেছে তারা আসলে কি, যারা মারা গেছে তারা আসলে মানে তাদের চিন্তা ভাবনা, তারা যে কতটা কতটা আসলে স্যাক্রিফাইসটা করছে এটা আমি বুঝতে পারি। কারণ আমি আমার ফ্যামিলিকে হইতেছে বাঁচানোর জন্য ফেসবুকে চুপ ছিলাম। তাহলে যারা আসলে চুপ থাকে না, ফ্যামিলিকে ডেঞ্জারে মানে ডেঞ্জারে রেখে এই কাজগুলো করছে, এদের জন্যই আসলে হইতেছে একটা দেশ গঠিত হয়, এদের জন্য একটা দেশ ভালো থাকে, এদের জন্যই আসলে দেশগুলো মানুষ কথা বলার স্বাধীনতা পায়, এদেরকে আমি স্যালুট জানাই। তো আমি জানি না যে হইতেছে আমি যেগুলো করছি সেগুলো আসলে তোমাদের এক্সপেকটেশন ম্যাচ করছে কিনা, বাট অনেকে আসলে ভুল বুঝছো, তো তার জন্য তোমাদেরকে একটু জানালাম। আর আমি আসলে হিরো না, আমাকে হিরো কখনো মনে করারও দরকার নেই। আমি নিতান্ত শাওন রেজা, এবং আমি আসলে ওরকম মানে আমার থেকে মানে সব সময় কোনো ইস্যু হইলেই যে শাওন ভাই কিছু একটা ফেসবুকে বলবে, জাস্ট এইটুকু ভরসা চাই, এইটুকু বিশ্বাস চাই যে একটু বিশ্বাস রেখো। একটা মানুষ একদিনে পরিবর্তন তো হয়ে যায় না। তুমি একটা মানুষকে 5 বছর ধরে চিনো, হুট করে একটা ইস্যুতে সে পরিবর্তন হয়ে গেছে, ব্যাপারটা আসলে এমন না। তো কখনো যদি কোনো কিছু ঘটে, একটু কারণটা আশা করি সবাই একটু বোঝার চেষ্টা করবা, তাকে আসলে কিছু বলার আগে, গালি দেওয়ার আগে। জানি না যে এটাও নীতি কথা হচ্ছে কিনা। তো যাই হোক, সবাই ভালো থেকো। আর যেটা আমার খারাপ লাগছে এই কারণে, ধরো একটা স্টুডেন্ট না জেনে আমাকে আসলে কথা বলতেই পারে, বাট এর থেকে অনেক টিচাররা যাদের সাথে আমার গতকালকেও মানে গত উইকেও অনেক ভালো মতো কথা হয়েছে, অনেক ভালো মতো, তার সাথে কোনোদিন আমার কোনো শত্রুতা নেই, সেও দেখি আমাকে নিয়ে পোস্ট করে। কিরকম পোস্ট করে, আপনার আশেপাশের বিসিএস ক্যাডারদের চেহারাটা একটু দেখতে চাই। এখন তার যে অডিয়েন্স, তার অডিয়েন্স বিসিএস ক্যাডার বলতে আমারই চেনে। তো সেইখানে সবাই আমাকে অ্যাটাক করছে। তো যাই হোক, যদি আল্লাহ কোনোদিন আসলে মানুষকে আহ, মানে মানুষের উপকার করে এই ভুলটা বোঝার সুযোগ দেয়, আমি সেটা করব। আমি মোটেও প্রতিহিংসা পরায়ণ না, মোটেও। আমি আসলে অবাক হয়েছি, কষ্ট পাইছি, কিন্তু আমার মধ্যে কোনো রাগ ক্ষোভ এগুলো আসলে কিছু নাই। যারা এখানে করছে যে হ্যাঁ একদিন দেখাই দিব, শোনাই দিব, এরকম কিছু না। বাট আশা করি তাদের কোনো হেল্প করার মাধ্যমে, হেল্প কার কখন লাগবে ভাই, এটা দুনিয়া দরকার উপরে হচ্ছে এগুলো লেখা হয়, এটা কেউ জানে না। বাট যদি কোনোদিন সুযোগ আসে ইনশাল্লাহ হেল্প করে তাদেরকে হচ্ছে এটা বুঝাই দিব যে তারা আসলে কাজটা ঠিক করছিল না তখন। তো ঠিক আছে, সবার কারো। আর আমি কথাগুলো আসলে খুব স্ক্রিপ্টেড কথা বলি নাই, মন থেকে যেগুলো বলছি। শব্দ চয়নে ভুল হতে পারে, বাক্য চয়নে ভুল হতে পারে, টার্মিনোলজি ভুল বলতে পারি। সবাই একটু বুঝে নিও, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ সবাইকে।